সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। দর্শক, সাজিদ হাসান বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে সহ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি। তিনি জীবনে বহুবার আওয়ামী নিপীড়নের শিকার হয়েছেন। সর্বশেষ 2023 সালে বিএনপির অবরোধ কর্মসূচি পালনকালে রাজধানীর গাবতলীতে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও পুলিশের যৌথ হামলার শিকার হন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। অনুষ্ঠানে তিনি আজ আমাদের অতিথি। তার মুখেই শুনব নিপীড়নের সেই সব ভয়ানক স্মৃতি। দর্শক, এছাড়াও আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নাবিল হোসেন, যিনি শহীদ মোহাম্মদ সোহেল রানার আপন ছোট ভাই। 18 জুলাই যাত্রাবাড়ির বাসা থেকে বের হয়ে যিনি আর ফিরে আসেননি। হাসিনার পুলিশ বাহিনী তাকে হত্যা করে বেওয়ারিশ হিসেবে দাফন করে রায়ের বাজার বধ্যভূমিতে। অথচ সোহেল রানা ছিলেন একজন ব্যবসায়ী। তার মা, বাবা, পরিবার পরিজন, সমাজ ও রাষ্ট্রে একজন দায়িত্বশীল নাগরিক ছিলেন তিনি। সাজিদ হাসান বাবু এবং নাবিল হোসেন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সাজিদ হাসান বাবু ও শহীদ সোহেল রানার উপর নির্মিত ছোট্ট দুটি প্রতিবেদন দেখে নেব। জামালপুর সদর উপজেলার সন্তান সাজিদ হাসান বাবু 2004-2005 সেশনে উর্দু সাহিত্যে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস জীবনের শুরু থেকেই জড়ান ছাত্রদলের রাজনীতিতে। সেখান থেকে বিভিন্ন দায়িত্ব পালন শেষে হন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি। তখন থেকেই নিপীড়ন নির্যাতন শুরু হয় তার উপর। সাজিদ বাবুর উপর বড় ধরনের হামলার ঘটনা ঘটে 2010 সালে। নিজ ক্যাম্পাসের মধুর ক্যান্টিনে তার উপর হামলা চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার ডান হাতটিও ভেঙে যায়। দীর্ঘ 1 মাস তাকে হাসপাতালের বেডে কাটাতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালেও রাজপথে ছিলেন সাজিদ হাসান বাবু। ভাঙা পা নিয়েও তিনি সাধ্যমতো ভূমিকা পালন করেছেন স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে। কেননা ছাত্র জীবনে নানা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া সাজিদ বাবুদের স্বপ্নই ছিল দেশ থেকে হাসিনার ফ্যাসিবাদের কবর রচনা। সেটি যাদের মাধ্যমেই হোক, তাতে সর্বাত্মক সমর্থন ছিল সাজিদ হাসান বাবুর। হাসিনা পতন আন্দোলনের পুরো সময়টাতে অগ্নিগর্ভ ছিল রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া এলাকা। প্রতিদিন অসংখ্য মানুষকে হত্যা করেছে পুলিশ বাহিনী। এরই মধ্যে 18 জুলাই সন্ধ্যার পর বাসা থেকে বের হন যাত্রাবাড়ির কাঁচামাল ব্যবসায়ী লাল মিয়ার বড় ছেলে মোহাম্মদ সোহেল রানা। তবে সেই বের হওয়াই যে তার শেষ বের হওয়া ছিল, তা ঘুণাক্ষরেও কেউ টের পাননি। পরিবারের সদস্যরা সোহেল রানাকে হন্যে হয়ে খুঁজতে থাকে। ছোট ভাই নাবিল ঘুরতে থাকেন হাসপাতাল থেকে হাসপাতালে। জানতে পারেন পুলিশের গুলিতে নিহত হয়েছেন তার ভাই। অবশেষে 3 দিন পর সন্ধান পান সোহেল রানার ঠাঁই হয়েছে রায়ের বাজার বধ্যভূমিতে। সেখানে তার ঠাঁই হয়েছে বেওয়ারিশ হিসেবে। গণহত্যা আড়াল করতে হাসিনার এমন নৃশংসতায় এখন বাকরুদ্ধ সোহেল রানার বাবা মা। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে এখন চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটছে তাদের। দর্শক, আমরা প্রতিবেদন দুটি দেখে নিলাম। এবার তাদের মুখ থেকেই নিপীড়নের সেই সব ভয়ানক স্মৃতি আমরা শুনব। প্রথমেই যাচ্ছি সাজিদ হাসান বাবু, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনি তো যুবদলের একজন নেতা। হাসিনার ফ্যাসিবাদ বিতরণে রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন দীর্ঘ বছর। এর মধ্যে নির্মম নিপীড়নের শিকার হয়েছেন অনেকবার। আমরা আপনার নিপীড়নের সেই সব স্মৃতিগুলো শুনতে চাই, সাধারণ মানুষকে জানাতে চাই কতটা ভয়ানক ছিল। কোন জায়গা থেকে শুরু করবেন? আমরা এই 16 বছর নানা সময় নানাভাবে মৃত্যুর মুখ থেকে কেউ বেঁচে এসেছি, কেউ বেঁচে আসতে পারিনি। গত 23 সালের 29 জুলাই আমাদের একটা প্রোগ্রাম ছিল
ঢাকার দলীয় প্রোগ্রাম ছিল, কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম ছিল, ঢাকার প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি। এবং আপনারা জানেন যে আমাদের আন্দোলন সংগ্রাম যাই ছিল সব ছিল, আমাদের মূল টার্গেট ছিল এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, এদেশের মৌলিক মানবিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। তো সেই দাবিতে আমাদের প্রবেশ মুখে কর্মসূচি ছিল 23 সালের 29 জুলাই। তো আমাদের কর্মসূচি আমার স্পট পরে, আমি তখন যুবদলের সহ পাঠাগার বিষয়ক সম্পাদক। তা আমাদেরকে স্পট ভাগ করে দেওয়া হয় 4টা স্পট। তো আমাকে দেওয়া হয় মিরপুরের গাবতলীতে। প্রথমে আমাদের স্পটটা থাকে শ্যামলী কল্যাণপুরের মাঝামাঝি খালেক পাম্পে। তো এখানে আমি যে দেখি 10:30টার দিকে যে আসলে ওইখানে দাঁড়ানোর কোনো পরিবেশ নেই, সারা পাম্প সহ রাস্তার এপাশ ওপাশ পুলিশ দিয়ে ভরা, এবং সরকারের সন্ত্রাসী বাহিনীরা পুলিশের সামনে দিয়ে লড চাপাতে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেল মিছিল মহড়া দিচ্ছিল। তো একটু পরে আমাদের স্পট চেঞ্জ করা হয়, বলে যে এইখানে সম্ভব না, আমাদেরকে গাবতলী বাস স্ট্যান্ডের দিকে যেতে বলা হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। তো ওইখানে যাওয়ার পর দেখি সেইখানেও সেম অবস্থা, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ তারা ওপেন মহড়া দিচ্ছে, রামদা, হকস্টিক, রড, দেশি অস্ত্রশস্ত্র নিয়ে। দাঁড়ানোর বা মিছিল করার মতো, সমাবেশ করার, অবস্থান নেওয়ার মতো পরিবেশটা ছিল না। কারণ পুলিশের সহযোগিতায়, আপনারা জানেন যে বিগত 16 বছর যাবতই পুলিশের ছত্রছায়ায় তারা তাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে। তো আমাদের এই হলো যে আমাদের যেহেতু কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম এবং গণতান্ত্রিক লড়াই, আমাদেরকে যেহেতু আমাদের এইগুলো ফেস করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম, যত রিস্কই হোক আমাদের কর্মসূচি পালন করতেই হবে। তো 11:30টার দিকে আমরা একটা মিছিল বের করার চেষ্টা করি, এর ভিতরেই গাবতলী বাস টার্মিনালে, এর ভিতরে এদিক দিয়ে ওদের মহড়া চলছে। গাবতলীর এইটা হচ্ছে যে ডিভাইডার ছিল রাস্তার ওই পাশ দিয়ে ওরা মোটরসাইকেল সহ মিছিল যা অস্ত্রশস্ত্র সহ মহড়া দিচ্ছিল। আমরা এই পাশে একটা মিছিল বের করি, আমরা কিছু নেতাকর্মী মিলিত হয়ে। মিছিলটা শুরু হওয়ার পরেই তারা রাস্তার ওই পাশ থেকে ইট দিয়ে ঢেল শুরু করে আমাদের মিছিলের ওপর, অনেক ঢেলাঢেলি শুরু করে। ওই ঢেলেই আমাদের অনেক নেতাকর্মী আহত হয়ে যায়, আমাদেরও ঢিল্লা লাগে। তো ওরা এক পর্যায়ে রাস্তার ডিভাইডারের ওই পাশ থেকে পার হয়ে, আর এই পাশ থেকে আরও কিছু যাদের ইউটার্ন নিয়ে ওদের কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের মিছিলকে ধাওয়া দেয়। আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। মিছিলটা 1.5-2 মিনিটের ছিল, 1.5-2 মিনিটের মধ্যে ঢেল আর ওদের ধাওয়াট আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে একটা বেরিবাদ যাওয়ার দিকে, একটা আমিন বাজারের দিকে। তো তখন আমি মিছিল যখন ধাওয়া দেয় ওরা অস্ত্রশস্ত্র সহ, আমি মোহাম্মদপুরের বেরিবাদের দিকে টার্ন নিই। তো ওরা আসার পরেই আমি যখন টার্ন নেই, ওরা একসাথে অনেকগুলো এসে প্রথমে আমার ঘাড়ে এইদিকে একটা বাড়ি দেয়, কি দিয়ে, স্টিক, রড হকি স্টিক দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমি পড়ে যাই। যখন পড়ে যাই, ওই জায়গাটা নিচেই ছিল একটা বাস ডিপো, অনেক ঢালু রাস্তা থেকে নিচে। তো ওরা আমাকে লাথি দিয়ে ওই নিচে ফেলে, ডিপোতে ফেলে। যেহেতু এটা রাস্তা ছিল, ওরা আমাদেরকে ডিপোতে ফেলে। তখন বলছিল যে নিচে ফেলে, ওই জায়গায় ডিপো কেউ নাই। তো আমাকে লাথি দিয়ে ফেলে, আমি গড়িয়ে নিচে পড়ি ডিপোতে, ওই বাস ডিপোতে। ওইখানে নিয়েও একটা বেড়ার মতো ঘর ছিল। তারা যে যাভাবে পারছিল আমাকে হাতুড়ি দিয়ে, রড, চাপাতি যা পাচ্ছিল ওইগুলা দিয়ে আমার সারা শরীর, পা, আমার এই পার এইটুক পুরা ভেঙে ফেলে মারতে এবং অকথ্য ভাষায় গালিগালাজ। আমার মা বাবাকে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ, যে সরকার উৎখাত করতে আসছস, এই মেরে ফেল, বকা গালিগালাজ করছে আর বলছিল একে মেরে ফেল, এখানে মারলে কেউ দেখবো না। আপনি কি নিজে বাঁচার চেষ্টা করেননি বা আমি শুধু দৌড়ে যাওয়ার চেষ্টা করেননি? ওই জায়গায় আর দৌড়ানোর কোনো অবস্থায় ছিল না। ডিপো আর ওরা আর আমি বাঁচার চেষ্টা বলতে তখন মনে মনে শুধু বলছি যে আল্লাহ আমাকে তুমি বাঁচা, আমি যেন বাঁচতে পারি। আর আমি যতটুকু পারছি আমার হাত দিয়ে মাথাটা সেভ করার চেষ্টা করেছি, যে মাথাটা আমার সেভ হইলে হয়তো আমি জানে বাঁচবো। এদিক দিয়ে হাত পা, তখন আর আমার হাত পার চিন্তা আসে নাই। তখন আমার একটাই চিন্তা ছিল, আমার বাঁচতে হবে এই পরিবেশ থেকে। এই জায়গায় যদি আমার জ্ঞান হারিয়ে যায় বা আমি যদি সেন্সলেস হয়ে যাই, ওরা আমাকে মেরে ফেলে যাবে। তখন হচ্ছে আমার টোটাল বাঁচার তাগিদ, হাত পার কথা আমার চিন্তা নেই, যে আমার এই পরিবেশ থেকে বাঁচতে হবে। আমার মার কথা মনে হচ্ছিল তখন, আমার ভাই বোন আত্মীয় স্বজনের কথা মনে হচ্ছিল। আম্মাকে আমি হাসপাতালে ভর্তি রেখে গেছি, এই কারণে আমার আরও এটা যে আম্মা বয়স্ক মানুষ, তো আমার এই জায়গাতে বাঁচতে হবে। তারপরে বলে তুই উঠ, ওদের মধ্যে একজন বলে। আমি বলছি যে ভাই আমি উঠতে পারবো না। কয় উঠ বলে আমার কলার টান দিত, তখন আমার শার্টটা ছিঁড়ে যায়। যখন আমাকে ওরা দাঁড় করায়, আমি দেখি যে আমার পায়ের ডান পায়ের এই জায়গার থেকে এইটুকু এইভাবে ঝুলছে, মানে
এইটুক আলাদা হয়ে গেছে, এই নিচের অংশ হাঁটুর নিচ থেকে এইভাবে ঝুলছে। আমি বলছি ভাই আমার পা ভেঙে গেছে, আমাকে এই জায়গায় রেখে দেন, আমি পারবো না হাঁটতে। ওই কথা বলার পরে আর আমার ওই এই অবস্থা ওরা দেখার পরে ওরা থামছে না, যেভাবে পারছে এসে আমাকে মারছে। তখন বলে যে আচ্ছা তুই উঠ, এখন পুলিশে দে, বলতেছে ওরা আমাকে যে পুলিশের কাছে নিয়ে যাব। পরে ওরা আমাকে কাঁধে ভর দিয়ে, যেহেতু জায়গাটা উঁচা, আর এই যখন আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ওই পুলিশে দিবে বলে, তখনও আমার উপর নির্যাতন চলছে, আর সাথে গালিগালাজ আর ওদের দলীয় স্লোগান, ধর ধর দন বিএনপি ধর, একটা ধরে জবাই করে, এইভাবে দলীয় স্লোগান যা আছে ওরা স্লোগান দিচ্ছে। দেওয়ার পরে যখন আমাকে রাস্তায় উঠায়, ওই জায়গায় আরও যারা আসছে, যারাই অ্যাড হচ্ছে ওদের সাথে, সবাই আমাকে মারছে আর বলছে তোরে যদি এখন মেরে ফেলে দিই কে দেখবে তোরে, ওদের মতো। আমি আর কিছু বলছি না। তখন আমার কথা হলো যে আমার এই জায়গায় সেন্সটা ঠিক রাখতে হবে, আমার মানুষজনের ভিতর যেতে হবে, তাহলে হয়তো আমার জীবনটা বাঁচবে। তখন আমার জীবন বাঁচানোর আকুতি। তো ওই জায়গা থেকে যখন আরেকটু সামনে যায়, বলে যায় মিডিয়া আর মারা যাবে না, তখন ওরা ওদের যেগুলো রড, দেশীয় অস্ত্র, এগুলো ফেলে দেয়, লাঠি থাকে শুধু, বলে আমাকে নিয়ে যায়। যখন মিডিয়া আসে, আমাকে থেকে মিডিয়া কাছে আসে, তখন ওরা আমাকে ছেড়ে দেয়। কিন্তু আমার পা ভাঙা, তখন আমি একটা পুলিশ বক্সে হামাগুড়ি দিয়ে পুলিশের ভিতর ঢুকি। সেই জায়গায় পুলিশ বক্স, গাবতলী বাসটা একটা পুলিশ বক্স, সেই জায়গায় আমি হাঁটার অবস্থা ছিল না, আমি টুকি। সেই জায়গায় যে আমি পুলিশের আবার নির্যাতনের সম্মুখীন হই। আমাকে যখন গাবতলী পুলিশ বক্স, পুলিশের সামনেই ওরা আমাকে আবার মারধর করে। আপনারা হয়তো ভিডিওটা আসছে কিছু, বক্সে রাখার পরেও ওরা আমাদেরকে মারধর করে। আমার সাথে আরেকজন ছিল, বক্সে রাখার পরেও মারধর করে, পুলিশকে বলে যে এটা আমাদের হাতে ছেড়ে দেন। তো পুলিশ ওদেরকে থামায়নি, মানে দুই একজন হয়তো চেষ্টা করছে। আর আমার যেটা মনে হয়েছে, সেদিন ঢাকার বাইরে থেকে অনেক পুলিশ নিয়ে আসছিল, এবং তারা সবাই পুলিশ নাকি পুলিশের ড্রেস পরা ছিল, সেটা নিয়েও আমি কনফিউজড। এরপর আমাকে জানানো হলো যে আমি অ্যারেস্ট। আমি বললাম আমি অ্যারেস্ট মানে? আর আমার ফোন ছিল, ফোনগুলা নিয়ে নিল পুলিশ, আমার 2টা ফোন নিয়ে নিল। আমার এই অবস্থা আপনাদের, তখন মানে আমি একটু উগ্র হয়ে গেছি, আমার মানে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার একেতে ব্যথা শরীরের, সারা শরীরের বাঁচার আকুতি, যে আমার এই জায়গা থেকে আবার যদি অ্যারেস্ট হয়ে এই জায়গায়, তাহলে আর তখন তো পুলিশকে আমরা বিশ্বাস করতে পারছিলাম না, আসলেও কি আমি অ্যারেস্ট নাকি এই জায়গা থেকে আমাকে অন্য জায়গায় গুম করে ফেলবে বা মেরে ফেলবে, সেটা তো পুলিশের উপর তো আমাদের কোনো ট্রাস্ট ছিল না। তো ওই জায়গা থেকে বলে অ্যারেস্ট। পরে আমি বললাম তাহলে আমাকে কোথায় নেবেন? বলে যে তো আমি, এবং সাথে সাথে আমি এটা চেষ্টা করছি, যেহেতু আমার ওই জায়গায় যে পরিবেশ, নেটওয়ার্ক নাই, আমাদের কেউ আসতেও পারছে না, আমার নিজের এই জায়গায় যেভাবে আল্লাহ তুমি আমার একটু বাঁচায় রাখো, আমার যেন জ্ঞানটা থাকে, আমি অ্যাটলিস্ট আমার এই নিউজটা যেন আমি দিতে পারি যে আমি আক্রান্ত বা আহত। তখন আমার নিজের ভিতরে এই আকুতি, কারণ পুলিশ তো ওদেরই লোক। পরে আমাকে একটা পিকআপে তোলা হলো। থানার পুলিশ ছিল ওরা? গাবতলীর একটা পিকআপ। আসলে ওদিন আসলে কোন থানার এটা বোঝার উপায় ছিল না, প্রচুর বাইরের থেকে আসছিল। আমি বললাম যেটা, আমি ওদের কথাবার্তায় বুঝেছি যেটা, যে বাইরের ছিল। তখন আমাকে একটা পিকআপে তোলা হলো। আমাকে জানানো হলো যে আমাকে একটা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তারপর আমাকে, মানে আমি যেহেতু অ্যারেস্ট, আমাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে রাখা হবে। তারপর যে সিদ্ধান্ত সেইটা হবে। তখন আমি, আমার সাথে যে পুলিশগুলো ছিল, কনস্টেবলগুলো, আমি বললাম যে ভাই আমাকে অ্যারেস্ট করছেন, ভালো কথা, আমার ফ্যামিলিকে একটা নিউজ দেন। বলে না, ফোন করা যাবে না। আমি বললাম যে ভাই আপনারাই একটু, আমি একটা নাম্বার দিই, একটু কথা বলেন যে আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন, শুধু এই মেসেজটা দেন যে আপনার আমি ওই জায়গায় আমাকে নিয়ে যাচ্ছেন। কয় না, কোনো মেসেজ দেওয়া যাবে না, কোনো ফোন দেওয়া যাবে না। আমি যে একটা ফোন জানাবো আমার ফ্যামিলির মেম্বারকে বা আমার কাছের যারা আছেন তাদেরকে, সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি। তারপর আমাকে নিয়ে যাওয়া সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পর, তারপর আর আমি মানে এদিক দিয়ে আমি চোখে দেখতেছিলাম না, চোখ টোক সব জ্ঞান হারাচ্ছিল, জ্ঞান মানে অন্ধ। আমি জোর করে তো এই জায়গায়, আর তারপরে প্রচণ্ড পিপাসা, পানীয় খাওয়ার কোনো সুযোগ নাই, দেওয়া হয় নাই আমাকে। পানি চেয়েছিলাম, আমাকে পানিও দেওয়া হয় নাই। প্রচণ্ড পিপাসা, আমার বুক টুক ফেটে যাচ্ছিল, আর আমার সব অন্ধকার হয়ে যাচ্ছিল। এইটুকু আমি মনের জোরে আর আল্লাহর উপর ভরসা রেখে, যে আল্লাহ আমি যেন জ্ঞানটুকু থাকে এইটুক। ওই জায়গায় যাওয়ার পর তারা ডাক্তারকে জানাইছে যে প্রাথমিক ট্রিটমেন্ট দেন, আমরা অ্যারেস্ট। তারপর আর আমার কোনো জ্ঞান নেই, মানে হাসপাতালে জ্ঞান নাই। পরে আমি যেটা জানতে পেরেছি, হাসপাতালের যারা স্টাফ ছিল তারা নাকি
বলেছে, ডাক্তাররা বলেছে পুলিশদের, আপনার কই নিয়ে যাবেন, এই পেশেন্ট বাঁচে কিনা এটারই তো ঠিক নাই, আপনার অ্যারেস্ট করবেন। মানে তখন যে কনস্টেবলরা বা যাদের মাধ্যমে আমাকে পাঠাইছিলেন ওই যে সরওয়ার্দী হাসপাতালে, তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দেয় যে স্যার এই যে পেশেন্টকে নিয়ে আসছি, এ তো ডাক্তাররা বলতেছে এর বাঁচার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমরা রাজারবাগ কীভাবে নেব। তখন পুলিশ আমাকে ওই জায়গায় ফেলে রেখে চুপ করে এসে পড়ে, মানে পালিয়ে যায় পুলিশ। যখন সাজিদ হাসান বাবু, আপনার কাছ থেকে শুনবো আমরা নাবিল হোসেনের কাছ থেকে একটু শুনে আসি। নাবিল হোসেন তার ভাইকে হারিয়েছে এই 24-এর গণ অভ্যুত্থানে, তার আপন বড় ভাই শহীদ হয়েছেন। নাবিল, আমার বড় ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, আমার ভাইয়ের শেষ দেখাটুকু আমরা দেখতে পারিনি, এক মুঠো মাটিও কবরও দিতে পারিনি পরিবারের কেউ। এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের 4 নম্বর ব্লকে আমার ভাইকে দাফন করা হয়েছে, ওখানে 114টা কবর। 114টার কবরের মধ্যে আমার ভাইয়ের কবর কোনটা সেটা আমরা আজও জানি না। আমার ভাই 18 জুলাই বাসার থেকে বের হয়েছিল সন্ধ্যার সময়। নর্মালি যেভাবে আমাদের বাসা হলো রায়েরবাগের বাসার থেকে সন্ধ্যার সময় বাসার থেকে বের হয়েছে, তো নর্মালি যেভাবে বের হয়। তো তার আগে কিন্তু 17 জুলাই ছিল। 17 জুলাই আমাদের কাজলায় টোল প্লাজায় আগুন লাগাই দিয়েছিল, অনেক ঝামেলা চলতেছিল। আমরা 4 ভাই 1 বোন, তো আমার ভাই বড় ছিল। তো আমার ভাই বাসার থেকে বের হয়েছে, বের হওয়ার পর তো আমার মেজো ভাই আমাকে ফোন দিছে 8:30টার দিক দিয়ে ফোন দিছে যে জি আমার মেজো ভাই আমাকে ফোন দিছে। তো আমি ফোন ধরলাম, ধরার পরে বললো যে সোহেল বা কোথায়, সোহেলদার ফোন বন্ধ কেন। পরে আমি বললাম আমিও তো ফোন দিতেছি, ফোন বন্ধ। কারণ তখন আমাদের এলাকায় গ্যাঞ্জাম হইতেছে, আমরা সবাই বাসায় চলে আসা পড়ুন। আর আমার ভাই রায়েরবাগে ব্যবসা করতো, মেজো ভাই, তো উনিও বাসায় চলে আসা পড়তেছে। তো অটোতে ওঠার সময় আর কি আমাকে ফোন দিছে। তারপর ভাইও বাসায় আসছে, আমিও বাসায় আসছি, আর আমার বড় যে উনিও বাসায় আসছে, সবাই বাসায় আসছে। আসার পরে ভাইয়ার ফোন বন্ধ। তো এলাকায় আমার ভাইয়ের যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে যোগাযোগ করছি, বাট আমার ভাইকে কোনো খোঁজ দিতে পারেনি তারা। তারপর আমাদের আত্মীয় স্বজনের কাছে যোগাযোগ করছি, তারা কোনো খোঁজ দিতে পারে না। তো আমরা ভাবছি হয়তো কোনো জায়গায় আছে, ফোন বন্ধ হয়ে গেছে, হয়তো সকালবেলা আসবে। তো আমার মা কী করছে, সারা রাত আমাদের গেট, মানে আমাদের রুমের যে গেট, ওই গেট খোলা রাখছে। পরে এবং কেচি গেটও খোলা রাখছে, হয়তো আসবে। তো আমরা সারা রাত কেউ ঘুমাই নাই। তারপরের দিন আমরা বাসার থেকে বের হইছি, মানে আমাদের মোহাম্মদবাগের বাসার থেকে বের হইছি। তো এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি, বাট আমার ভাইকে পাই নাই। তো থানার সামনে তো যেতে পারিনি, কদমতলী থানা, কারণ থানার সামনে অনেক গ্যাঞ্জাম করতেছিল, গ্যাঞ্জাম চলতেছিল। আর আরেকটা বিষয় কি, আপনার গ্যাঞ্জাম চলতেছিল, পুলিশ কমই করছে। পুলিশে তো ওদের দেখছি, আমরা যতটুকু জানি আর দেখছি, পুলিশে আপনার কেচি গেট লাগায় বসেছিল ডরে। তো গ্যাঞ্জাম করতেছিল আপনার যুবলীগ, ছাত্রলীগ, ওরা আর কি গ্যাঞ্জাম করতেছিল, তো নিজ চোখে দেখা। তো আমাদের বাসার সামনে দিয়েও রাম দাও বিভিন্ন নিয়ে স্লোগান করে যেতেছিল, যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগুলো স্লোগান করে যেতেছিল। তো তাও আমরা বাসার থেকে বের হয়েছি, বের হয়ে খোঁজাখুঁজি করছি, বাট আমার ভাইয়ের খোঁজ পাইনি। তো 3 দিনের মাথায়। কবে জানতে পারলেন? মানে 3 দিনের মাথায় আপনার ঢাকা মেডিকেল গেছি। তো ঢাকা মেডিকেল যে আমি, আমার ভাই আর আমার একটা মামা গেছি ঢাকা মেডিকেল, মর্গে খুঁজছি, ওখানে পাই নাই। তো মর্গে 2টা করে লাশ রাখা ছিল, একটা না। এটা সবাই জানে, অনেকে যারা গেছে তারা বলতে পারবে যে 2টা করে ফ্রিজে লাশ রাখা ছিল, আর লাশ বিছানা ছিল আর কি। তো ওখানে পাই নাই। কলেজ মর্গে গেছি, ওখানেও পাই নাই। তো একটা জায়গায় আমাদের ঢুকতে দেয় নাই, ওটা হলো আপনার পোস্টমর্টম ঘর। ওই পোস্টমর্টম ঘরে আমরা যখন ঢুকতে গেছি তখন বলছে যে এদের আত্মীয় স্বজন আছে, পুলিশ ছিল অনেক, আর ওটার ভিতরে অনেক লাশ ছিল। তো ওই জায়গাটা আমাদের ঢুকতে দেয় না, বলছে যে এদের আত্মীয় স্বজন আছে, আপনারা ঢুকতে পারবেন না। তো আমার মামা যে উনি ঢুকতে লইছিল, তো ওনাকে আবার বকা দিয়ে বের করছে, কয় বের হন, একটা খারাপ বাসায় বকা দিয়ে বলছে বের হন, এখানে নাই, আপনার ভাই নাই। আর আপনার ভাই বের হয়েছে, আপনার ভাই দেখেন মারা গেছে গা, পুলিশে বলতেছে এই কথা। তো এর মধ্যে পুলিশের সাথে আমরা কথা আর বলতে পারি নাই, পরে এর মধ্যে বের হয়ে গেছি। বের হওয়ার পরে আরেকটা বিষয়, আপনার এই যে লাশগুলো আমরা দেখছি ঢাকা মেডিকেল, কলেজ মর্গে যায়, তো আমরা টাকা দিয়ে দেখছি, মানে ফ্রি আমাদের দেখায় নেই, মানে ওদেরকে আমাদের টাকা দিতে হয়েছে, যে আপনার স্টাফ আছে ওদেরকে টাকা দিতে হয়েছে, ঘুষ খাওয়াই দিয়েছে এক কথায়। ঘুষ খাওয়ানোর পরে আমাদের লাশগুলো দেখাইছে। তারপরে বলতেছে ভাই বানি ইউনিটে যান। পরে আমরা বললাম বানি ইউনিটে গেলে কী হবে, ওখানেও লাশ আছে। পরে আমি ওখানে দেখাবে, কয় না কিছু টাকা দিতে হবে, 1-2 হাজার টাকা দিবেন তাহলে দেখাবে। পরে ওখান থেকে বের হয়ে ওখানে গেছি। তো ওখানে যাওয়ার পরও পাই নাই। তো কতটা রিস্ক নিয়ে গেছে তো বুঝতে পারতেছেন, আমাদের যাত্রাবাড়ি দিয়ে, এটা হলো 23 তারিখের ঘটনা। কত রিস্ক নিয়ে আমাদের এলাকা, আর ওখানে তখন অনেক গ্যাঞ্জাম চলতেছিল আমাদের যাত্রাবাড়ি। তো ওখানেও পাই নাই। তারপরে গেছি আঞ্জুমান মুফিদুল ইসলামে। তো ওখানে যা কয়েকটা সার্টিফিকেট দেখছি, বেয়ারিস 4-5টা সার্টিফিকেট দেখছি। তো দেখার পর ওখানে আমার ভাইয়ের কোনো খোঁজ পাই নাই। তো এভাবে আমরা খুঁজতে থাকি, মানে পাগলের মতো খুঁজতে থাকি, 1 মিনিটও বাসায় বসে থাকি না। তো এর মধ্যে কারফুর ভেতরে 26 তারিখ কারফুর ভেতরে আপনার আমি আর আমার মামা বেরোইছি সন্ধ্যার সময়, কারফুর ভেতরে বেরোইছি। তো আমাদের দয়াগঞ্জে আটকাইছে। তো পুলিশ আটকাইছে। তো বের হয়েছি, বের হওয়ার পর আমার ফোন নিয়ে নেয়, আমি বাটন ফোন নিয়ে গেছিলাম। তো বের হয়েছি, বের হওয়ার পরে পুলিশ আমাদের রিক্সাওয়ালাকে আটকে যায়। প্রথমে 4-5টা বাড়ি মারছে, বাড়ি মারার পর নিচে নামাইছে আমাকে, নামানোর পর আমাকে একটা বাড়ি মারছে, আর মামাকে একটা মারছে যে
কই যাস, একটা বাজে একটা বকা দিয়ে বলছে কই যাস, এদিকে দাঁড়া কথা আছে। পরে আমাদের ফোনটা নিয়েছে, ফোনটা নিয়ে সব কিছু চেক করছে, বাটন ফোনে কিছু নেই, বাটন ফোনে কি চেক করবো, বাটন ফোনে ফেসবুক চালাস নাকি? পরে আমি স্যার আপনি চেক করেন। তো ওই দিন আল্লাহর একটা নিয়ামত যে আমি আমার বাসা থেকে আমি ফোনটা নিয়ে যাইনি, মানে আমার ফোনটা আমি নিয়ে যাইনি, আর আমার ফোনে এমন ভিডিও ছিল কয়েকটা, তো স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, তো আমি আন্দোলনে যুক্ত ছিলাম, তো আমার ফোনে কিছু পাই নাই। তারপরে আমার মামার ফোন চেক করছে, ওনার ফোনও কিছু পাই নাই। পরে বলছে তোদের ফোনে কিছুই পেলাম না, আর এর মধ্যে পিছে আপনার যাদের ফোনে পাইতেছে তাদের মারতেছে। পরে আপনার যে বলদা গার্ডেন কয় ওদিকে একটা চিপা আছে, চিপার ভিতর নিয়ে যেতেছে, কী করতেছে আমরা জানি না, কারণ এমনি একটা আতঙ্ক এগুলো দেখার পর আমার মামা অলরেডি ডরাই গেছে, মানে তুতলামি শুরু করছে পুলিশের সাথে, আর পুলিশে ওনাকে আর কি ফাঁসাই ফেলছে অলরেডি। পরে আমাকে বলছে কান ধর, আর তুই জায়গা তোর মামারে যেতে দিব না। পরে আমি তো আবার কান্দাকাটি করছি, আমি কি স্যার দেখেন। পরে একটা মিথ্যা আশ্রয় নিচ্ছি, কারণ মামাতে তো বাঁচাইতে হবে, আমাকে বাঁচাইতে হবে। আর আমি বলি না যে আমার ভাইকে খুঁজতে পেরেছি, ভাইকে খুঁজতে পারলে আমাকে ওখানে মেরে ফেলতো আর কি, যদি জানতো যে তোর ভাই আন্দোলন, এরকম পরিস্থিতি ছিল। জি। তারপর আমাদের কানে ধরাইছে, কানে ধরার পর 4-5টা বাড়িও মারছে, বাড়ি মারার পর রিক্সা আলা দূরে ছিল, তো আমরা আমাদের দৌড় দিতে, পর আমরা দৌড় দিই নাই, আস্তে আস্তে যাই আর কি, রিক্সা উঠছি, ওঠানোর পর আজিমপুর গেছি, মানে আমাদের গন্তব্য ছিল আর কি আজিমপুরে। আজিমপুর ওদিকে খুঁজাখুঁজি করবে, যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এগুলোর কথা শুনছি, তো জুরাইন, তো আজিমপুর গেছি। আজিমপুরের সেম অবস্থা, ওখানে 4 রাস্তার একটা মোড় আছে, নিউ মার্কেট, ইডেন কলেজ, আর একটা কবরস্থানের দিকে। তো ওখানে আমাদের কিছু করে নাই, ওখানে আর কি রিক্সাওয়ালারা থামাইছে, আমরা নগদ ফোন বাই করে চেক করতে দিছি, মানে বলার আগে চেক করতে দিছি। তো আমাদের খালি বলছে যে তোরা রিক্সা নেওয়া যাওয়ার দরকার নেই, তোরা হাইটা যা, 2 জন 2 দিকে যাবি। মামা গেছে নিউ মার্কেটের দিকে, আমি গেছি কবরস্থানের দিকে। পরে আর কি আমরা সবাই, মানে আমরা একত্র হয়েছি, মামা অনেক, আমরা 2 জন অনেক কষ্ট করে একত্র হয়েছি। তো এইভাবে খুঁজতে থাকি, বাট খুঁজ পাই না। যখন 5ই আগস্ট, মানে আজিমপুরে কি কবরস্থানে গেছিলেন? না কবরস্থানে না, ওখানে আর কি আপনার জানতে পারছি ওখানে যে বিভিন্ন হসপিটাল আছে না, হসপিটালে খোঁজাখুঁজি করছে, যে মেটাড হসপিটাল আছে একটা সেকশনে, ওখানে গেছিলাম। মানে একজন এক কথা বলতেছে যে ওখানে যান পাইতে পারেন বা কিছু, যখন তখন যে যেটা বলতেছে, হাসপাতাল খুঁজতেছিলেন ঢাকার ভেতরে আর কি, আর আত্মীয় স্বজন খুঁজতেছিল। পরে আপনার ওখানেও পাই নাই। তো ওইভাবে খুঁজতে 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হলো, তখন আমি রায়েরবাগে দেখতেছি যে অনেকে তো মিছিলে বেরোতেছে না, আমার ভাইকে মিছিলে বেরোচ্ছে। এর মধ্যে আপনার নেট আসছিল, এর আগের ঘটনা, মানে তখন তো নেট ছিল না 18 জুলাই। তো যখন নেট আসছে, আপনার নেট আসছে মেবি 6 দিন না 5 দিন পর নাকি নেট আসছে। যখন নেট আসার পরে একটা পেজে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে একটা পেজে, ওই পেজে আমি একটা ভিডিও দেখি যে একটা পিচ্ছি শুয়ে আছে, পিচ্ছির পাশে আমার ভাইয়ের মৃতদেহ পড়ে আছে। মানে তখন বাচ্চা আছে মারা গেছে ওটা আমরা জানি না, এখন চেক করতেছে যে পালস আছে নাকি, হার্টবিট লড়তেছে নাকি চেক করতেছে লোকরা, আর রানিং অবস্থা দৌড় দিছে লোকরা। ওই ভিডিওটা আমি পাইছি, পাওয়ার পরে ওই পেজটাকে অনেক মেসেজ করছি, অনেক যে বলছি ভাইয়া এটা আমার ভাই, অনেক কিছু করছি। পরে আমার মেসেজের কোনো রিপ্লাই দেয় নাই। ওরা ওই পেজে একটা নাম্বার ছিল, নাম্বারের সাথে যোগাযোগ করছি, বাট ফোন দিলে ফোন বাজে, ধরে না। তো ওইভাবে অনেক কষ্ট করে, মানে আমাদের শেষ সম্ভব ছিল পেজ আমার ভাইয়ের ভিডিও আপলোড করা। তো এই পেজটার আর কোনো কিছু পাই নাই। তো এরপরে আপনার হঠাৎ করে আমার ভাইয়ের সিমটা হলো আমার বোনের নামে, মানে বোনের এনআইডি কার্ড দিয়ে করছে সিমটা। তো আমার ভাইয়ের সিমটা বের করছি, বের করার পর আমার লাস্ট লোকেশন পাইছি আপনার ইয়ার মাধ্যমে আর কি, থানায় অনেক কষ্টে আর কি আপনার গেছি বলতে অনেক বকাবকি, অনেক করছে, মানে ওরা কিছু বলা, খালি বললো যে চেক না করে বলতেছে যে আপনার ভাই যাত্রাবাড়ির লোকেশন আসিল। পরে আমার আম্মুকে বলতেছি তখন তো নেট নেই, আর ওনারা তো থানা তো ভাঙ্গাচুরা, তো ওনারা কীভাবে বলেন যে এইভাবে এমন কিছু। পরে আমি বলছি জানতা যে মনে হয় বলছে বা কিছু, কিন্তু ওনারা হয়তো জানে, আল্লাহ না করুক জানতেও পারে। তো তারপর আর কি আপনার আমার ভাইয়ের অ্যাকাউন্টে আপনার কয়েকটা ভিডিও পাইছি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, যে এই ছাত্রদের মারতেছে, হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ওনার টিকটক অ্যাকাউন্ট আছে, পরে ইউটিউবে, এগুলোতে পাইছি। পাওয়ার পর ওনার বন্ধু বান্ধব আমাদেরকে বলতেছে যে উনি তো এরকম অনেক ভিডিও ওনার ফোনে ছিল, আর এরকম অনেক ভিডিও আমাদের সামনে করছে। পরে আমরা বিশ্বাস করি নাই। এবং কি আমার ভাইয়ার আরেকটা বন্ধু ছিল ক্লোজ, তো ওনার ফোনেও আমার ভাইয়ের মানে ভিডিও দেখাইছে, যে ভয়েস দিয়ে ভিডিও করতেছে। পরে আমি বললাম এইসব করছে জি। পরে আমরা আর কি শিওর হলাম যে আমার ভাই আন্দোলনে যুক্ত ছিল, আন্দোলনে গেছে, হয়তো কোনো জায়গায় পলায় আছে, মানে কিছু হয়েছে এটা, মানে তখন বিশ্বাস করেন। তারপর আপনি এইভাবে খুঁজতে 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা চলে গেছে, যে পালিয়ে চলে গেল। তো চলে যাওয়ার পর আপনার আমাদের আরও ভালো হলো খুঁজতে, কারণ তখন রাস্তাঘাট সব কিছু ক্লিয়ার। তো তারপর আমরা 1 মিনিটও আপনার বাসায় বসে থাকি নাই এই পুরো সময়টা, মানে হঠাৎ 21শে আগস্ট আমি আমার ভাইয়া আমরা সন্ধ্যার সময় বাসায় আসছি, খুঁজে বাসায় আসছি। তো তখন আর কি গেছিলাম কেরানীগঞ্জ জেলখানায়, ওখানে অনেককে আর কি ধরে নিয়ে গেছিলো, রাতের আধারে ধরছে, ওনাদেরকে আর ছেড়ে দিতেছিল সরকার।
প্রধান উপদেষ্টাতে ঘোষণা হয়েছিল যে অন্তর্বর্তী সরকার এগুলোকে ছেড়ে দিবে আর কি। তো ওখানে মাইক লাগায় যে আপনার বলে যে বাপের নাম আর নাম বললে আর আমার ভাইয়ের নামটা আর আমার আব্বুর নামটা বলছিল, বাট অনেকজন আসছে মানে মিলে নাই, মানে আমার ভাইয়ের সাথে মিলে নাই। পরে আমার ভাই আর আমি অনেক কষ্টে ওখান থেকে আইসা পড়ছি। আসা পড়ার পর 34 দিন পর 21শে আগস্ট আমাদের পাশের এলাকায়। তো এর মধ্যে আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যে কোনো জায়গায় লাগে বিভিন্ন নিউজ সব জায়গায় আপলোড করছে আমার ভাইয়ের ব্যাপারটা, নিখোঁজ ব্যাপারটা। এর মধ্যে অনেক প্রতারক চোর ফোন দিছে, এটা স্বাভাবিক যে ফোন দিতে পারে, কারণ যেহেতু নেটে ছাড়ছি। ফোন দিছে, আমাদের কাছে টাকা চাই, সব কিছু বলছে। বলার পরে মানে আমাদের পোস্টে যা লেখা ছিল ওগুলাই বলার পর যখন টাকা চায় আমরা যখন বলি ছবি দেখান বা ভিডিও কল দেখান তখন ব্লক করে ফেলে। সেনাবাহিনীর কথা বললে আমাদের কাছে এইসব চাইছে, দাবি করছে। তো এর মধ্যে 21শে আগস্ট একটা ফোন আসছে আপনার আমার ভাইয়ার ফোনে, যে ফোন দিয়ে বললো যে আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ভাই তো আমরা তো পাশের এলাকার, আপনাদের কদমতলী এলাকার। তো আমার ভাইয়ের নাম হলো মেরাজ। আমার ভাই 27শে জুলাই হারাই গেছে। তো আমার ভাইকে আমরা এভাবে খুঁজতেছি। খোঁজার পর আপনার আজকে 21শে আগস্ট তো আমরা ঢাকা মেডিকেল আসছি, আমরা 4-5 জন বন্ধু ঢাকা মেডিকেল আসছি। আসার পরে ঢাকা মেডিকেল মর্গে, তো আমার ভাইকে তো বিভিন্ন মর্গে খুঁজছি বাট পাই না। ঢাকা মেডিকেল মর্গে, কলেজ মর্গে আমরা গেছি। যাওয়ার পর ওখানে কারেন্ট ছিল না, ওখানে আমাদের লাশ দেখায় নাই। তো একটা স্টাফে আমাকে ওনার ফোনে না আমাকে কয়েকটা বেওয়ারিশ লাশের ছবি দেখাইছে। তো আমি ছবি দেখতেছি একটা পর্যায়ে আপনার ভাইকে আমি পার্সোনালভাবে চিনি, কারণ আমার ভাইয়ের দোকান ছিল এলাকায়, এক্সপোর্টের ব্যবসা করতো। তো একটা পর্যায়ে যায় আপনার এই ছবিটা অজ্ঞাত কাটে জিটি নাম্বার 1359, এরকম একটা ছবি পাইছি যে লেখা অজ্ঞাত কাটে জিটি নাম্বার 1359। তো আমরা বন্ধু বান্ধব অনেকটা মিলাইছি, মানে আমরা নিজেরাই মিলানোর পর দেখছি যে হ্যাঁ এটাই সোহেল ভাই। তো আপনারা কাইন্ডলি আসেন, ঢাকা মেডিকেল আসেন, ওই স্টাফের থেকে ছবিটা সংগ্রহ করেন আর দেখেন লাশ আছে নাকি। তো আমরা তো ওই সময় বুঝে নেই কি অবস্থা, আর আমরাও ভাবছিলাম হয়তো ফেক হইতে পারে, আবার সত্যি হইতে পারে। তখনও তো আপনারা মানেননি যে আপনার ভাই মারা গেছে। তখন আমি আমার মেজো ভাইকে বলছি তুমি যাও, আমি এলাকাতে খুঁজি, এটা মিথ্যা হইতে পারে। পরে উনি আবার বললাম আমাদের এলাকার ওনার ভাই নিখোঁজ হয়েছে, এটা সত্যি, এটা আমিও জানি। পরে ওনাকে বললাম যান, ভাইয়াকে বললাম যান। পরে ভাইয়া গেল। যাওয়ার পরে ভাইয়া কি হয়েছে আমি জানি না, ভাইয়া হঠাৎ করে আপনার 10টার দিক দিয়ে বাসায় আসছে। আসার পরে রাত 10টায় পাশের রুমে, মানে আমাদের তিনটা ফ্ল্যাট, তো মানে এক ফ্ল্যাটে 3টা রুম, এক ফ্ল্যাটে আমি বসে আছি আর ভাইয়া মাঝখানের ফ্ল্যাটে ওনার নিজের রুমে বসে আছে। বৈশা চুপচাপ আছে। এখন সবাই জিজ্ঞেস করতেছে কি আনলি, আম্মু জিজ্ঞেস করতেছে, আব্বু জিজ্ঞেস করলো ছবিটা কি মিলে নাকি, সবাই জিজ্ঞাসা করতেছে, কাউকে কিছু বলে নাই। তো আমি পাশের রুমে বসেছিলাম, আমাকে মেসেঞ্জারে ছবিটা পাঠাইছে। পাঠানোর পর আপনার এক নজরে মানে আমি চিনা ফেলছি, এক নজরে চিনা ফেলছি এটা আমার ভাই। আমি আর কোনো করি নাই, যে এক নজরে দেখলাম যে লেখা অজ্ঞাত কাটে জিটি নাম্বার 1359। তো আমি এক দৌড়ে গেছি ভাইয়ার কাছে, আমি আমার মা বাবাকে বলিনি, কারণ সহ্য করতে পারবেন না এতদিন পর। তো আপনার এক নজরে ভাইয়ার কাছে গেছি। যাওয়ার পর বললাম যে কেমনে কীভাবে কি। পরে বললো যে আঞ্জুমান মুফিদুল ইসলামে সকালবেলা যাব। পরের দিন সকালবেলা আঞ্জুমান মুফিদুল ইসলাম আমরা গেলাম। যাওয়ার পর আঞ্জুমান মুফিদুল ইসলাম এর আগেও আমরা গেছিলাম, তো ওখানে দাফন সেবার কাজ করে কামরুল ইসলাম স্যার। তো ওনার কাছে গেছি। যাওয়ার সময় কি 7টা বাজে গেছি, সকাল 7টা বাজে আমি, আমার ভাই আর ওই মামা, আমরা 3 জনে গেছি। এর মধ্যে আমার মা বাবা কাউকে বলি না, একমাত্র আমি জানি, আমার ভাই জানে আর আমার মামা জানে, কারণ আমরা এখন আগে শিওর হয়ে হলি। তো তারপর আপনার ওখানে গেলাম। যাওয়ার পরে আপনার দাফন সেবা যে কাজ করে কামরুল ইসলাম, ওনাকে ফোন দিলাম। উনি বললো যে ভাই আপনারা তো এর আগে অনেকবার আসছেন, আপনার ভাইয়ের কোনো চিহ্ন নাই আমাদের কাছে, আপনারা কি জন্য ফোন দিতেছেন। আমি কি ভাই শেষবারের মতো আসেন, শেষবারের মতো দেখবো। তো উনি আসলো 9টা বাজে। আসার পরে আমরা আঞ্জুমান মুফিদুল ইসলামে ঢুকলাম। ঢোকার পরে মানে না হইলো আপনার কত 40 থেকে 50টার মতো ফাইল আমাদের সামনে বের করলো। তখন আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এর আগে আমরা গেছি তো এতগুলো ফাইল তো আমি দেখিনি, সার্টিফিকেট, বেয়ারিশ সার্টিফিকেট। তো আমাকে বলতেছে দেখেন। পরে আমি বললাম ভাইয়া এখানে এতগুলো সার্টিফিকেট, কয়েকগুলো পরে আসছে। পরে আমি আবার বললাম যে একটু জিদে বললাম যে 5ই আগস্টের পর আসছে, এগুলো কি ঘুম ছিল মনে হয় না। ভাই এত কথা বললেন না, আপনারা ফাইল দেখেন। পরে আমি ফাইল দেখতেছি একটা পর্যায়ে ওই যে আমার ভাইয়ের অজ্ঞাত কাটে জিটি নাম্বার 1359 ফাইলটা, ওইটা আমি হঠাৎ করে দেখলাম ফাইল ওনাদের সামনে, মানে আমাকে দিছে যে আমার সামনে পড়ছে। পরে আমি ফাইলটা সাইডে রাখছি। রাখার পর সব ফাইল দেখা শেষ, ঠিক আছে। আরও ফাইল ছিল, ওগুলো আমাদের দেখায় নাই। তো ওগুলো দেখানোর পর বলতেছে যে পাইছেন কিছু। আমি তো ভাই বলি আপনারা পাইবেন না, আপনারা তো এর আগে আসছেন। পরে আমি বললাম যে ভাইয়া আমার ফোনটা বের করে বললাম যে ভাইয়া ছবিটার সাথে ছবি মিলান তো। পরে বলে এটা তো আপনার ভাই। পরে আমি বললাম এটা কীভাবে আসলো। পরে বলে ভাই আমরা কিছু জানি না, এটা আমাদের কাছে পরে আসছে। পরে বললো আমি একটা জিনিস লিখে দিই আপনাকে। ওখানে একটা কাগজে লিখে দিছে 23শে জুলাই শাহবাগ থানার মাধ্যমে ওনারা আনছে, 24শে জুলাই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করছে। 4 নম্বর ব্লক, এটা লেখে নেই, ঠিক আছে।
তো এটা বলার পর শাহবাগ থানায় গেছি আমরা, ওখান থেকে বের হয়ে গেছি, আমাদের বলছে যে শাহবাগ থানায় যান, ওখানে তথ্য আছে। তো ওখান থেকে বের হয়ে গেছি আমি, আমার ভাইয়া আর মামায় বের হয়ে গেছি। বের হওয়ার পর শাহবাগ থানার বিএল নামে একটা কর্মকর্তা, মানে বিএল নামে একটা লোক অফিসার, তো ওনার কাছে গেছি। তো উনি আর কি মর্গের কাজ করে, তো ওনার কাছে যায় আর কি ডাইরেক্ট বলছি যে অজ্ঞাত কাটা জিটি নাম্বার 1367 ফাইলটা দেখেন। বলে যে আপনারা কারা? আমি বলছি আমার ভাই। ছবিটা দেখান তো আপনার ভাইয়ের ভালো ছবি। পরে দেখাইলাম, পরে উনিও এক নজর আর কি বলে দিচ্ছে হ্যাঁ এটা তো আপনার ভাই, চেহারাটা ফুলে গেছে। পরে উনি আমাদের একটা রুমে বসাইলো, বসাইয়া বলতেছে ভাইয়া, অনেক বলতেছে, কেউ তো চিরদিন থাকে না, অনেক কিছু বলতেছে। বলার পরে উনি ফাইলটা বের করে পড়া শুরু করলাম। আমরা বললাম একটু পড়েন তো এখানে কী লেখা। তো এখানে লেখা ছিল যেটা, এটা শোনার পর আমরা আমাদের ভেতরে আর কি ছিলাম না, মানে এটা শোনার পর ওই সার্টিফিকেটে লেখা ছিল 18 জুলাই ঢাকা দক্ষিণ কাজলা মহাসড়কে তাকে টর্চার করছে। টর্চার করার পর আপনার পিছন থেকে গানশট দিয়ে 3টা গুলি করছে। আর তার শরীরে এত পরিমাণ ছবরা গুলি ছিল, এই শাহবাগ থানায় যারা পোস্টমর্টম করছে তারা গইন শেষ করতে পারে না, তার বুক ঝাঁঝরা করে ফেলছে। তারপরে নাকি ছাত্ররা ওনাকে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর ঢাকা মেডিকেল পর মাত্র 5 দিন, পয়েন্টে আসেন যে 5 দিন একটা লাশ কীভাবে রাখে। তো 5 দিন পর নাকি শাহবাগ থানার মাধ্যমে, শাহবাগ থানার সাবেক এসআই জব্বার ওনার মাধ্যমে রায়ের বাজার, ওনার মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লকে দাফন করে। তো এগুলো আমরা জানলাম। পরে উনি আমাকে বললো যা আর কি পয়রা শুনাইলো। এটা শোনার পর আমার ভাইয়া একটু ইয়ে হয়ে গেছে, মানে আমি ভাইয়াকে একটু সাহস দিলাম, ভাইয়া একটু ইয়া করো, মানে এগুলো শোনার পর তো ঠিক ছিলাম না আমরা, এটা কি শুনলাম। যদি আমার বাপ মা শুনে তাও তো এরা তো স্ট্রোক করতেও পারে, কারণ বুঝে নিই তো এতদিন পর তাও আবার এই খবর শুনলাম, তাও আবার নিজের ভাইয়ের লাস্টও দেখলাম না, শেষবারের মতো দেখতেও পারলাম না। আর ওখানে আপনার লাশ দাফন করছে ইতিমধ্যে আমি জানতে পারছি 114টা লাশ, 114টা লাশ একসাথে সিরিয়াল দাফন করা। তো এরপর যখন আমরা এগুলো জানছি, জানার পরে আমরা বিভিন্ন উপদেষ্টা সমন্বয়ক তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। তো একটা পর্যায়ে যা তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়া উনি আমাদের বাসায় আসে। আসার পর বললাম সব কিছু। এর মধ্যে আমার মা বাপকে জেনে গেছে, এর মধ্যে আমার মা বাবা যেদিন জানছে ওদিনকার আমি আর আমার ভাই বাসায় আসিনি। মানে কীভাবে সামলাবো বলেন, কারণ আমার মা বাবার আমরা কীভাবে সান্ত্বনা করবো? এখানে তো আমরা আমাদের নিজেরাই সান্ত্বনা দিতে পারতেছি না যে ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পাই না। আর তারা তো মা বাবা, তারা কিভাবে সামলাবে? আমরা 2-3 দিন বাসায় আসি নাই, তারপরে আসছি। পরে আসার পরে তো বুঝে নিই এই পর্যন্ত। তারপরে মাকে আশ্বাস দিছি যে মা আমি দেখাবো তোমাকে, তোমার ছেলেকে কিভাবে মারছে, তারপরে কোথায় দাফন করছে, কোন কবর, সব কিছু দেখাবো। পরে মাকে বুঝ দিছি যে মা আমার ভাইয়া শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, দোয়া করবা। আর যে ফেসিস্ট খুনি হাসিনার নির্দেশ এগুলো হয়েছে, এখনো পর্যন্ত কি সোহেল রানার কবর শনাক্ত করতে পারেননি আপনারা? না, এখনো পর্যন্ত হয় নাই। প্লাস আপনার ওখানের অনেক কিছু আর কি আমি ওখান থেকে আর কি আজ পর্যন্ত কোনো জব করি না, আমি এটার পিছিয়ে ছুটতেছি, দিন রাত 24 ঘন্টা এটার পিছিয়ে ছুটতেছি। ওই যে বললাম তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ভাই আমাদের বাসায় আসছিল। আসার পরে ওনাকে আমি বলছি, রিকোয়েস্ট করছি অনেক যে ভাইয়া আমাদের অন্তত লাশটা দেখান, নাহলে কবরটা দেখান অন্তত, আমার ভাইয়ের কবর কোনটা। শুধু আমার ভাই না, ওখানে আমার ভাই ছাড়া 113টা কবর, ওখানে কেউ বেয়ারিশ না, সবাই ওয়ারিশ। সবার ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করা হয়েছে, এবং কি অনেককে দাফন করছে 2 দিন, 3 দিন, 5 দিন, তাহলে এগুলো গুম করে দাফন করছে। আর এগুলো লাশ মানে ওনাদেরকে এমনভাবে মারা হয়েছে যে গুম করতে ওরা বাধ্য হয়েছে। কারণ ওই সময় তো আপনার 17 তারিখ আবু সাইদ ভাইয়া মরছে, 18 তারিখ আপনার মুগ্ধ ভাইয়া, ওনাদের নামটা একটু বেশি ফুটছে তখন, মানে জানতে পারছে বাংলাদেশের মানুষ। এর ভেতর অনেক মানুষই মরছে। আর তখন তো স্বৈরাচার হাসিনা ছিল। সোহেল রানা কি বিয়ে করেছিলেন কিনা? বিয়ে করছিল, তার ডিভোর্স হয়ে গেছে আর কি, মানে অনেক আগে, এটা অনেক আগে ডিভোর্স হয়ে গেছে। উনি একাই ছিলেন? জি, পারিবারিক জীবনে একাই ছিলেন। আপনার কাছ থেকে আবারও শুনবেন নাবিল হোসেন। আমরা একটু সাজিদ হাসান বাবুর কাছ থেকে একটু শুনে আসি। সাজিদ বাবু, এরপরে হসপিটালে রেখে আপনাকে পুলিশ পালিয়ে গেল, তারপরে কি হলো? আমার ভাই, তারপর আমার দলের যারা ভাই ছিলেন তারা আসেন। তো আমার তখন জ্ঞান নেই। ওই জায়গার থেকে আমার এক্সরে করার পর আমার নিউরো সায়েন্স হাসপাতালে আমাকে পাঠাইতে হয়। তো নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় আমাকে রাখা হয়। আমার মাথায় ব্লাড জমা ছিল, হয়েছিল। তো এই দিক দিয়ে আবার আমার পায়ের অবস্থাও খুবই বাজে, ট্রিটমেন্ট শুরু না হলে পা হয়তো কেটে ফেলতে হবে, এই রকম আশঙ্কা। তো নিউরো হাসপাতালে আমাকে রাখার পর প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আমাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।
তারপর আমার ট্রিটমেন্ট শুরু হয়। 29 তারিখের ঘটনা। তো 1 তারিখেই হাসপাতালের যারা আওয়ামীপন্থী ডাক্তার ছিলেন আমাকে হাসপাতালে রাখবে না, যে এই পেশেন্ট রাখা যাবে না, আমাকে রিলিজ দিয়ে দেবে। পরে আমার যারা দলের ছিলেন, আমার যুবদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমাদের সেক্রেটারি মুন্না ভাই জেলে ছিলেন, তারপর এখন টুকু ভাই ছিলেন তখন তৎকালীন প্রেসিডেন্ট সহ দলের যারা চেয়ারম্যান সাহেব নিজে আমার চিকিৎসার তদারকি করেছেন। পরে আমি প্রায় 2 মাস পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট নেই, এখন আমার পা পুরোপুরি সুস্থ হয়নি। তো এটা শুধু এটা মানে আপনার জীবনের উপরে যে ধকল, সেটা তো হয়তো সারা জীবন আপনার বয়ে বেড়াতে হ্যাঁ, হবে। বয়ে বেড়া। 2010 সালে, আমি ছোট করে একটু বলছি, 2010 সালে মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আমাকে মারে। আমার মাথায় 7 সেলাই, আমার ডান হাতের কলার বোন ভাঙা। তখন আমি 1 মাস কাকরাইল ইসলাম ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলাম। শুধু আমি না, আপনারা জানেন এই গত 16 বছরে যারা এই শেখ হাসিনার মতের বাইরে ছিল, যারা গণতন্ত্রের পক্ষে ছিল, সবাই কোনো না কোনোভাবে এই নির্যাতনের শিকার এবং ক্ষত বয়ে বেড়াচ্ছে। কেউ মানসিকভাবে, কেউ শারীরিকভাবে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি প্রতিদিন রাজপথে ছিলাম। তো আমি চেষ্টা করেছি মেডিকেলগুলোতে যাওয়ার। ঢাকা মেডিকেল, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা মেডিকেলে যাওয়ার চেষ্টা করতাম। ওইখানে কাউকে যেতে দেওয়া হতো না। এই যে চিকিৎসা, অনেকের ব্লাড দরকার, অনেকের একটু দরকার, আমরা চেষ্টা করেছি কয়েকজন মিলে যে কি হেল্প করা যায়, কিন্তু সেই পরিবেশে ছিল না। সাজিদ বাবু, আপনার কাছ থেকে শুনবো। আমরা নাবিল হোসেনের কাছ থেকে আরেকটু শুনে আসি। নাবিল হোসেন, এখন কি অবস্থা সর্বশেষ? মানে আপনার পরিবার কি মেনে নিয়েছেন শেষ পর্যন্ত? যেখানে আমি নিজেকে সামলাতে পারি না, এখানে ফ্যামিলিকে কিভাবে সামলাবো? আপনি আসলে কি এখন কি চান? আপনার ভাই মানে এখন একজন বীর শহীদ, জি, এই নতুন মানে বীর শহীদ, ঠিক আছে, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার এই বীর শহীদদের গুরুত্ব দেয়নি। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরিবার কি কোনো সাহায্য সহযোগিতা বা এরকম কিছু আর্থিক সহযোগিতা পাইছি, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পাইছি ইতিমধ্যে। কিন্তু আরেকটা কথা, অন্তর্বর্তীকালে সরকার যখন এটা জানতে পারছে যে এখানে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে বেওয়ারিশভাবে দাফন করেছে, তারা তো জানছে, অনেক মিডিয়া তো এগুলো নিউজও করছে। তো তাদের কি উচিত ছিল না এই কবরস্থানে আসার? তারা তো সবচেয়ে হতভাগা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে হতভাগা শহীদ হলো তারা, যারা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লকে শুয়ে আছে। মানুষ চেষ্টা করে সব পায়। এবং কি ভাই, ওই যে আমি বললাম আপনাকে শুরুতে যে আমার ভাইয়ের যে ভিডিওটা পাইছি একটা পেজে, তো ওই একটা পিচ্ছি যে শুয়েছিল, তো ওই পিচ্ছির ফ্যামিলির সাথে আমি কন্ট্যাক্ট করছি। তা ওনারাও আমাকে খুঁজতেছিল, আমি ওনাদেরকে খুঁজতেছিলাম এই 7 মাস ধরে। বাট ওনাদের খোঁজ আমি পাইছি। ওনার ভাইয়ের লাশ ওনারা পাইছে, দাফনও করছে। ওনার ভাই, ওই যে বললাম ভিডিওতে একটা লোক আর কি আপনার গলা চেক করতেছে পিচ্ছিটার, আর আমার ভাইয়ের আপনার হাতটা চেক করতেছে। তো ওই ছেলেকে নিয়ে গেছে কাজলা, আপনার ওই কাজলার সাথে সালমান হসপিটাল, ওখানে নিয়ে গেছে। ও মানে জায়গায় মারা গেছে। আর আমার ভাইকে নিয়ে গেছে ঢাকা মেডিকেল। আর আমার ভাই মানে হার্টবিট চলতেছিল, মানে একটু বেঁচে ছিল, ঠিক আছে, মানে বেঁচে ছিল আমার ভাইকে যখন ওই ছাত্ররা নিয়ে যায় ঢাকা মেডিকেল, তো ঢাকা মেডিকেলে আমরা টিকিট কেটে আমার ভাইকে ইমার্জেন্সি ভর্তি করছিল, একটা হিজলা ভর্তি করছিল। তো আপনারা জানেন যে ঢাকা মেডিকেল তখন হিজলাদের ভূমিকা অনেক ছিল। আমার ভাই আর কি অবহেলার কারণে মারা গেছে। আর এবং কি ঢাকা মেডিকেলের স্টাফরা, ডাক্তারও স্বীকার করছে যে তখন অনেক লাশ আসছে, কে জীবিত কে মৃত আমরা জানি না। আর আমার চাওয়া হলো, আপনার এই অন্তর্বর্তীকালে সরকার কাছে চাওয়া হলো, আমার ভাই না শুধু, ওখানে 114টা কবর রায়েরবাজার বুদ্ধিজীবী সবগুলোর পরিচয় শনাক্ত করা হোক। অসম্ভব, কারণ এর মধ্যে আমি একটা উদ্যোগ নিচ্ছি আমার নিজের উদ্যোগে। তো আমার মতো আরেকটা আপু আছে, তার হাজবেন্ডকে ওখানে দাফন করছে, আমার ভাইয়ের মতো 24শে জুলাই দাফন করছে। আর অলরেডি আমরা 10টা ফ্যামিলি হয়ে গেছি। আর আরেকটা জিনিস চিন্তা করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিখোঁজ ফ্যামিলি, যাদের ছেলে নিখোঁজ, তারপরে হাজবেন্ড নিখোঁজ, তারা তো সরকার থেকে 1 টাকাও পায় নাই। তাদের ছেলে বেঁচে আছে না মারা গেছে না কি হয়েছে জানে না। তো এই অন্তর্বর্তীকালে সরকারের কি এটা উচিত ছিল না এই কাজগুলো করার? যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পরে আপনার যখন এই প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার যখন আপনার এই দায়িত্ব পাইছে, পাওয়ার পর তো ওনাদের একটা উচিত ছিল যে সবার আগে তাদের বিচার, আর বিচারের আগে হলো আপনার এই কবরগুলো শনাক্ত, যারা নিখোঁজ ফ্যামিলি আছে তাদের নিয়ে একটা কাজ করা। আর আরেকটা কথা হলো, শেখের বেটি হাসিনাকে যদি আপনি 1000 বার ফাঁসি দেন তাও কোনো লাভ হইব না, ওর শাস্তি কমবে না। ওর সাথে যারা কাজ করছে, মানে ওর নির্দেশে এই লাশগুলো যারা গুম করছে, যেমন শাহবাগ থানার সাবেক এসআই জব্বার, ওনার মাধ্যমে 114টা লাশ দাফন হয়েছে, আরও অনেক লাশ দাফন হয়েছে। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে আছে, জুরাইনে 5টা কবর আছে, ওটার কোনো চিহ্নই নাই। এটা আমি কিছুদিন আগে গেছি, যা দেখছি আর কি, নিজের চোখে দেখা। কবরস্থান জঙ্গল হয়ে গেছে। তো 2024-এর শহীদ তারা, তাদের কবরস্থান কি জঙ্গল হয়ে যাবে? জি, আপনার কাছ থেকে শুনবো। সাজিদ বাবু, কি চাওয়া সরকারের কাছে বা কি করা উচিত আমাদের?
আমাদের চাওয়া বাংলাদেশকে যে ধ্বংসটা করে দিয়েছে বর্তমান সরকার এবং সামনে নির্বাচনের মাধ্যমে যে জনগণের নির্বাচিত সরকার আসবে, এই দেশকে নতুন বাংলাদেশ রূপে গড়ে তুলবে। দেশের প্রতিটা সেক্টর হাসিনা ধ্বংস করে দিয়েছে, দেশের বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটা সেক্টর ধ্বংস। এই জন্য দেশের মানুষকে, দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। যারা শেখ হাসিনার ছত্রছায়ায় এই দেশকে সন্ত্রাসের রাজ্যে কায়েম করেছিল, প্রতিটা সেক্টর ধ্বংস করেছে, আমরা তাদের আইনের আওতায় তাদেরকে আনা হোক, তাদেরকে বিচার করা হোক এবং এদেশের গণতন্ত্রের সাথে, দেশের মানচিত্রের সাথে দেশের রাজনীতি হোক, একটা সুন্দর বাংলাদেশ গড়ে হোক, এই আমার প্রত্যাশা। নাবিল হোসেন, আপনার পরামর্শ কি? একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আর আমার কথা হলো, আমার কি বলবো বলেন, আমার ভাইয়ের এই যে বেরোইছে 18 জুলাই আর ফিরে নেই, আমার ভাইয়ের লাস্টেও ফিরে নেই। আমার মা বাবা ভাই বোন, আমি তাদেরকে কীভাবে সামলাবো বলেন? আমি বাসায় যেতে পারি না ঠিক মতো। আমার মার চেহারাটা দেখলে ভাইয়ের কথা মনে পড়ে। এই 7 মাস ধরে ঘুমাই নাই। অন্তর্বর্তীকালে সরকার কেন এই কাজগুলো করতেছে না? আমি চাই এই অন্তর্বর্তীকালে সরকারের কাছে 114টা কবরের শনাক্ত করে তাদের ফ্যামিলিকে দেওয়া হোক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় যে ভাইরা নিখোঁজ হয়েছে তাদের সন্ধান এই অন্তর্বর্তীকালে সরকার দিক এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি আর আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহত অনেক ভাইরা এখনও হাসপাতালে কাতরাচ্ছে, তাদেরকে এই অন্তর্বর্তীকালে সরকার গুরুত্বভাবে দেখুক, কারণ তাদেরকে যদি না দেখে তারাও কয়দিন পর মারা যাবে। ধন্যবাদ নাবিল হোসেন, ধন্যবাদ সাজিদ বাবু, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। সাজিদ হাসান বাবু একজন যুবনেতা, দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্যই বেছে নিয়েছিলেন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি। তবে হাসিনার কাছে সাজিদের সেই রাজনীতি পছন্দ ছিল না, তাই তো বিরোধী মত দমনের নিকৃষ্টতম পথ বেছে নেয় সে। তার উপর চালানো হয় নির্মম নির্যাতন, নিপীড়ন। অপরদিকে মোহাম্মদ সোহেল রানা একজন ব্যবসায়ী ছিলেন। 18 জুলাই সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে পরিবারের কাছে আর ফিরতে পারেননি। পরিবারের কেউ জানলই না কি অপরাধ ছিল তার, কি কারণে তাকে হত্যা করে বানানো হলো বেওয়ারিশ, অথচ তার সবই ছিল, সবই আছে। আমরা আশা করি নতুন বাংলাদেশে সাজিদ হাসান বাবু ও মোহাম্মদ সোহেল রানার পরিবার সুবিচার পাবেন। সোহেল রানা হত্যার বিচার নিশ্চিত করতে তার ভাই নাবিল যে অক্লান্ত পরিশ্রম করছেন, তাহলেই তা হবে সার্থক। পাশাপাশি যে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সাজিদ বাবুরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, বর্তমান সরকার দেশকে সেই পথে নিয়ে গিয়ে তাদের সেই লড়াই সংগ্রামের মূল্যায়ন করবেন বলেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।